আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কেমিস্ট্রির একদম যে বেসিক কনসেপ্ট আছে সেই বেসিক কনসেপ্টগুলো শিখব, যেগুলো আমাদের এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন লাইফে খুবই ইম্পর্ট্যান্ট। এবং অনেক স্টুডেন্ট এই বেসিকগুলো না জানার কারণে এসএসসি লাইফে সাফার করে, এইচএসসি লাইফে সাফার করে এবং অ্যাডমিশন লাইফেও সাফার করে। সো আজকের এই ক্লাসে আমরা কেমিস্ট্রির একদম যে বেসিক কনসেপ্ট সেই বেসিক কনসেপ্টগুলো দেখব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, স্পেশালি এইচএসসি 27 ব্যাচ, তোমরা যারা এসএসসি 25 অর্থাৎ কয়েকদিন আগেই তোমাদের যাদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, তো তোমাদের সামনে কিন্তু এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইফ আসতেছে, সেটা হচ্ছে কলেজ লাইফ বা এইচএসসি লাইফ, এবং তার উপরে কিন্তু তোমার ফিউচার নির্ভর করতেছে। তো এই এইচএসসি লাইফ শুরু করার আগে এইচএসসি লাইফে তোমাদের কিভাবে পড়া উচিত এবং এখন থেকে কিভাবে আস্তে আস্তে পড়াশোনা শুরু করা উচিত, অথবা কিভাবে এখন থেকে এগিয়ে থাকলে তোমাদের কলেজ লাইফটা স্মুথলি শেষ করতে পারবা, এই টাইপের যত গাইডলাইন আছে এবং যত সাজেশন আছে সেই সাজেশনগুলো দেওয়ার জন্য আমরা তোমাদের জন্য একটা অফলাইন ক্লাসের আয়োজন করছি, গাইডলাইন ক্লাস। সেটা হবে হচ্ছে তোমাদের 20শে জুন 2025, আগামী শুক্রবার। তো ওই শুক্রবার দিন আমরা তোমাদেরকে তোমাদের এইচএসসি লাইফে কেমিস্ট্রির জন্য, স্পেশালি কেমিস্ট্রির জন্য যে তোমাদের কি কি দরকার, কিভাবে কেমিস্ট্রি পড়া উচিত এবং কেমিস্ট্রি পড়ার জন্য আগে থেকে কি কি জানা উচিত, এই টাইপের জিনিসগুলো আমরা তোমাদেরকে বলবো। এবং শুধু তাই না, 20 তারিখের পর অর্থাৎ 21 থেকে 30 তারিখ, এই যে 10 দিন আছে, এই 10 দিনে আমরা বেশ কয়েকটা ফ্রি ক্লাস নিব তোমাদের, সেটাও হবে কেমিস্ট্রি বেসিকের উপরে। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কেমিস্ট্রির একদম যে বেসিক কনসেপ্ট। আজকের ক্লাসে আমরা কি কি শিখবো মেইনলি? প্রতীক, সংকেত, যোজনী, যোজ্যতা, আয়ন, যৌগমূলক, যৌগ কিভাবে তৈরি করতে হয়, বিক্রিয়া কিভাবে করতে হয়। তো তোমরা অনেকেই এগুলো জানো, আবার অনেকেই জানো না। তো এগুলো হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখবো। এগুলো যে কোনো ক্লাসের পড়া, অর্থাৎ 7-8 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত যে কোনো ক্লাসেরই পড়া। তো এটা এইচএসসির জন্য নির্দিষ্ট না, বাট আমরা 21 থেকে 30 তারিখ যেই ফ্রি ক্লাসগুলো তোমাদের নিব, এই ফ্রি ক্লাসগুলোতে আমরা দেখব হচ্ছে যে তোমাদের এইচএসসি লাইফে কেমিস্ট্রির জন্য কি কি বেসিক জানা থাকা উচিত, সেই বেসিক জিনিসগুলো আমরা পড়ব। এবং পরবর্তীতে 1 জুলাই থেকে তোমাদের পেইড ব্যাচ শুরু হবে। আমরা মেইনলি গুণগত রসায়ন দিয়ে তোমাদের পেইড ক্লাসগুলো শুরু করব। তো তোমাদের সবাইকে অনুরোধ করছি, তোমরা চলে আসো আগামী 20 তারিখ, অন্তত ফ্রি ক্লাসগুলো করে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এইচএসসি লাইফে কী কী দরকার এবং তোমরা এগিয়ে থাকতে পারবে। তার পাশাপাশি আরেকটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে যারা তোমরা ফ্রি ক্লাস করবা তারা গুণগত রসায়নের যত প্রশ্ন ব্যাংক আছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এবং বোর্ড, এই 4টা প্রশ্ন ব্যাংক তোমরা ফ্রিতে পেয়ে যাবা যারা এই 21 থেকে 30 তারিখ পর্যন্ত ক্লাস করবা। এবং এই 21 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের যে ক্লাসগুলো হবে তার উপর একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যারা ভালো করতে পারবা তাদের জন্য কিন্তু অ্যাট্রাকটিভ কিছু গিফট থাকবে। তো তোমাদের সবাইকেই অনুরোধ করছি, তোমরা চলে আসো আগামী 20 তারিখ, দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের ক্লাস আমাদের টপিক হচ্ছে প্রতীক, সংকেত, তারপরে যোজনী, যোজ্যতা, আয়ন, যৌগমূলক, যৌগ কিভাবে তৈরি হয়, রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার নিয়ম। তো সেগুলো শুরু করার জন্য প্রথমেই আমাদের যে টপিক সেটা হচ্ছে প্রতীক এবং সংকেত। প্রতীক হচ্ছে কোনো একটা পরমাণুকে যে সিম্বল দ্বারা প্রকাশ করা হয় সেইটা। যেমন ধরো, আমি যদি বলি হাইড্রোজেনকে আমরা কিভাবে প্রকাশ করি, তাহলে তোমরা বলবা যে আমরা হাইড্রোজেনকে প্রকাশ করি কি দ্বারা? এইচ দ্বারা। অর্থাৎ কেউ যদি খাতার মধ্যে এইচ লেখে, তাহলে আমি বুঝে নিব সে একটা হাইড্রোজেন লিখছে। এই যে একটা হাইড্রোজেন বা আমি যে একটা এইচ লিখলাম, এই এইচটা ইংরেজিতে যখন আমরা পড়বো তখন এটা লেটার এইচ, বাট কেমিস্ট্রিতে যখন এটা আমরা পড়বো তখন সেটা হচ্ছে একটা মৌল বা স্পেসিফিক একটা পদার্থ, যার নাম হচ্ছে কি হাইড্রোজেন। তো আমরা কোনো পদার্থকে এই ধরনের যে সিম্বলগুলো দ্বারা প্রকাশ করি সেটার নামই হচ্ছে প্রতীক। তাহলে আমরা তো জানি যে হাইড্রোজেনকে আমরা প্রকাশ করি কি দিয়ে? এরকম একটা এইচ দিয়ে। তারপরে আমাদের আমি যদি বলি সোডিয়ামকে আমরা প্রকাশ করি কি দিয়ে? সোডিয়ামকে আমরা প্রকাশ করি হচ্ছে Na দিয়ে, তাহলে এটা একটা সোডিয়াম। তো এই রকমভাবে 118টা মৌলের 118টা প্রতীক আছে। তো এই প্রতীকগুলো আমরা পাবো কোথায়? এই প্রতীকগুলো আমরা পাবো পর্যায় সারণীতে। পর্যায় সারণীতে 1 থেকে 118 পর্যন্ত মৌলগুলো সাজানো আছে এবং প্রত্যেকটা মৌলের প্রতীক, তাদের ভর, পারমাণবিক সংখ্যা সব কিছু সিরিয়ালে দেওয়া আছে। তো তোমরা যারা প্রতীক শিখতে চাও, অন্তত পর্যায় সারণীর প্রথম 1 থেকে 30টা মৌল, আপাতত অন্তত 1 থেকে 30টা মৌল, এই 30টা মৌলের প্রতীক
তারপরে হচ্ছে তার পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে কেমিস্ট্রি বোঝার জন্য। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রতীক। এখন কোশ্চেন হচ্ছে তাহলে সংকেত কোনটা? সংকেত এবং প্রতীকের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, বাট একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। সেটা হচ্ছে প্রতীক জিনিসটা হচ্ছে আমরা কোনো মৌলকে কিভাবে প্রকাশ করতেছি সেইটা, আর সংকেত জিনিসটা হচ্ছে ওই মৌলটাই পরিবেশে কিভাবে থাকে। যেমন ধরো আমরা হাইড্রোজেনকে প্রকাশ করি কি দিয়ে? এইচ দিয়ে। আমি যদি একটা এইচ লিখি তার মানে এখানে একটা হাইড্রোজেন আছে। বাট আমি যদি পরিবেশে তাকাই, পরিবেশে তাকানোর পর আমরা দেখব যে হাইড্রোজেন পরিবেশে একা একা বা সিঙ্গেল থাকে না, সে কাপল অবস্থায় বা দুইটা হাইড্রোজেন একসাথে মিলে H2 অবস্থায় থাকে। দুইটা হাইড্রোজেন একসাথে মিলে কি অবস্থায় থাকে? H2 অবস্থায় থাকে। তাহলে খেয়াল করো, এটাও কিন্তু হাইড্রোজেন, এটাও কিন্তু হাইড্রোজেন। পার্থক্যটা হচ্ছে এই H দ্বারা আমরা বুঝতেছি হাইড্রোজেনের প্রতীক, আর এই H2 দ্বারা আমরা বুঝতেছি হাইড্রোজেনের সংকেত। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হইতে পারছো যে আমরা যেটা দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে প্রতীক, আর ওই মৌলটাই পরিবেশে যেভাবে থাকে, যে অবস্থায় থাকে, সেটা হচ্ছে কি? সংকেত। এখন আমরা যখন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার হিসাব করব, সেই ক্রিয়া বিক্রিয়ায় বা ক্রিয়া বিক্রিয়ার হিসাবে আমাদের কিন্তু প্রতীক দিয়ে করলে হবে না, আমাদেরকে সংকেত দিয়ে করতে হবে। তো 118টা মৌলের প্রতীক আমাকে যেমন জানতে হবে, তার সাথে 118টা মৌলের সংকেত আমাকে জানতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন পরিবেশে এইভাবে কাপল অবস্থায় থাকে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে তাহলে প্রতীক এবং সংকেত বের করার উপায় কি? ঠিক আছে, প্রতীক এবং সংকেত আমি বের করব কিভাবে? প্রথম কথা হচ্ছে প্রতীক বের করা খুবই সহজ। আমরা যদি পর্যায় সারণী দেখি, পর্যায় সারণীর যেই 118টা মৌল সবগুলোর প্রতীক ওইখানে দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে সংকেত বের করার উপায় কি? সংকেত বের করার উপায়টা হচ্ছে খুবই সিম্পল। 118টা মৌলের মধ্যে 111টা মৌলের প্রতীক এবং সংকেত সেম। তো এটা তোমার জন্য ইজি হয়ে গেল যে 118টা মৌলের মধ্যে 111টা মৌলের ক্ষেত্রেই তোমাকে এক্সট্রা কোনো পরিশ্রম করতে হচ্ছে না। অর্থাৎ তাদের প্রতীক যেটা, তাদের সংকেতও সেম। অর্থাৎ প্রতীক যেহেতু একটা সিঙ্গেল জিনিস, পরিবেশে ওরা সিঙ্গেল হিসেবে থাকে। বাট বাকি যে 7টা মৌল আছে তাদের প্রতীক এবং সংকেত একটু আলাদা। যেমন আমরা একটু আগে হাইড্রোজেন দেখলাম, তাদের প্রতীক এবং সংকেত একটু আলাদা। তো বাকি 7টা মৌলের প্রতীক এবং সংকেত আলাদা। তো আমরা সেই 7টা মৌলের সংকেতগুলো একটু দেখে নিব। সেই 7টা মৌল হচ্ছে আমাদের, প্রথমটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, তারপরেরটা হচ্ছে আমাদের নাইট্রোজেন, তারপরেরটা হচ্ছে আমাদের অক্সিজেন, তারপরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই 7টা মৌলের প্রতীক হচ্ছে এগুলো, অর্থাৎ H2, N2, O2, F2, Cl2, Br2, I2, এগুলো হচ্ছে 7টা মৌলের সংকেত। আর এদেরকে যদি আমি সিঙ্গেল অবস্থায় লিখি H, N, O, F, Cl, Br, I, এরা হচ্ছে এদের প্রতীক। তাহলে এটা ছিল প্রতীক এবং সংকেতের বেসিক কনসেপ্ট। ওকে, পরবর্তী টপিকে যদি আমরা যাই, পরবর্তী টপিকটা হচ্ছে যোজনী এবং যোজ্যতা। তো যোজনী এবং যোজ্যতা কি জিনিস? যোজনী এবং যোজ্যতা জিনিসটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যোজনী কি জিনিস? যোজনী জিনিসটা হচ্ছে, আচ্ছা যোজনী পড়ার আগে আমরা একটু যোজ্যতা পড়ে আসি। যোজ্যতা কি জিনিস? যোজ্যতা জিনিসটা হচ্ছে কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকে, অর্থাৎ একদম বহিস্থ স্তরে, বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা। একটা পরমাণুর একদম বহিস্থ স্তরে যে কটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে কি? তার যোজ্যতা। আর যোজনী হচ্ছে কোনো একটা পরমাণু যখন যৌগ গঠন করবে তখন সে কয়টা ইলেকট্রন দান বা আদান বা প্রদান করে, সেটা হচ্ছে যোজনী। অর্থাৎ কয়টা ইলেকট্রন আদান অথবা প্রদান করে, সেটা হচ্ছে কি? তার যোজনী। তার আমাদের যৌগ গঠনের ক্ষেত্রে যোজ্যতার গুরুত্বের চাইতে যোজনীর গুরুত্বটা বেশি। অর্থাৎ যৌগ যখন আমরা গঠন করব তখন একটা মৌলের যোজ্যতা দেখে কাজ হবে না, আমাদের একটা মৌলের যোজনী দেখতে হবে। ওকে, এটা আপাতত জানলেই হবে। আমাদের পরবর্তী টপিক যেটা, সেটা হচ্ছে আয়ন কি এবং কেন।
আয়ন জিনিসটা কি? আয়ন পড়ার জন্য আমরা জানি যে আমাদের কেমিস্ট্রিতে কিছু মৌল আছে এবং কিছু যৌগ আছে। তো কেমিস্ট্রিতে টোটাল মৌলের সংখ্যা হচ্ছে 118টা। এখন আমাদের এই পৃথিবীতে কিন্তু কোটি কোটি পদার্থ আছে। যদি আমার 118টা মৌল পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, তাহলে কিন্তু আমি কোটি কোটি পদার্থ তৈরি করতে পারতাম না। তাহলে আমাকে এখন চিন্তা করতে হবে এই 118টা মৌল থেকে আমরা কিভাবে কোটি কোটি পদার্থ বানাইতে পারি। তো কিভাবে বানাইতে পারি? খুবই সিম্পল। কিভাবে? যে ধরো তোমার কাছে সোডিয়াম আছে, তো সোডিয়াম একটা পদার্থ, এই পদার্থের একটা ধর্ম আছে, এই পদার্থ দেখতে একরকম, খাইতে স্বাদ একরকম, বা অনেক ধরনের ধর্ম আছে। আবার ক্লোরিন একটা পদার্থ, এই পদার্থটাও কিন্তু তার নিজের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। সোডিয়ামের বৈশিষ্ট্যের সাথে ক্লোরিনের বৈশিষ্ট্য মিলবে না, দুই টাইপের বৈশিষ্ট্য। এবার তুমি যদি একটা কাজ করো, এই সোডিয়াম এবং ক্লোরিন মিলিয়ে সোডিয়াম ক্লোরাইড বানায় দাও, তাহলে তুমি কিন্তু থার্ড আরেকটা পদার্থ পাচ্ছ, যেই পদার্থের ধর্ম, বৈশিষ্ট্য সব কিছুই সোডিয়াম এবং ক্লোরিন থেকে আলাদা। তাহলে তোমার কাছে মৌল দুইটা, বাট পদার্থ পেয়ে গেলে কয়টা? তিনটা। তো এইরকম আমি যদি বিভিন্ন ধরনের মৌল একটার সাথে আরেকটা অ্যাড করি, অ্যাড করলে আমি কিন্তু আরও নতুন নতুন বা স্পেসিফিক অনেক মৌল বা যৌগ পাবো, বা স্পেসিফিক অনেক পদার্থ পাবো, যেগুলো দিয়ে আমি অনেক ধরনের কাজ করতে পারবো। এই যে যৌগ গঠন, এই যৌগ গঠনের ক্ষেত্রে কিন্তু আমাদের আয়নের প্রয়োজনীয়তাটা আসে। আর আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, তুমি যদি জাস্ট কার্বন এবং হাইড্রোজেন এই দুইটা জিনিস দিয়ে তাদেরকে অ্যাড করে নতুন পদার্থ তৈরি করতে চাও, তুমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পদার্থ বানাতে পারবা শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে, যাদেরকে আমরা জৈব যৌগ বলি। কথা বুঝতে পারছো? তাহলে যদি আমরা যৌগ বানাইতে না পারতাম, তাহলে কিন্তু আমাদের 118টা পদার্থের মধ্যে সীমাবদ্ধ থাকতে হইতো। বাট আমরা যেহেতু এখন একাধিক মৌল অ্যাড করে নতুন ধরনের পদার্থ তৈরি করতে পারছি, সো আমাদের কিন্তু এখন এই সীমাবদ্ধতা নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন যৌগ তৈরি করব, যৌগ তৈরি করার ক্ষেত্রে আমাদের একাধিক পরমাণু লাগবে। ধরলাম একটা পরমাণু এ আর একটা পরমাণু বি, তো এই দুইটা মিলে আমাদের একটা যৌগ তৈরি হইলো এবি। এখন এই যে নতুন যৌগটা তৈরি হইলো, এই যৌগটা কার কার সমন্বয়ে তৈরি হয়েছে? এ এবং বি এর সমন্বয়ে তৈরি হয়েছে। এবার এ যখন বি এর সাথে অ্যাড হবে, এর কিছু শর্ত থাকে যে আমার অ্যাড হইতে হইলে এই শর্ত মানতে হবে আমার সাথে যে অ্যাড হবে তার। আবার বি এরও কিছু শর্ত থাকবে যে আমার সাথে যদি কেউ অ্যাড হইতে চায়, তার এই শর্তগুলো লাগবে। এই শর্তগুলোকে আমরা বলতেছি আয়ন। তো আরো সহজভাবে যদি বলা যায়, সেটা হচ্ছে আয়ন হচ্ছে যদি কোনো পরমাণু, কোনো মৌল বা কোনো পদার্থের মাথায় বা কাঁধে কোনো একটা চার্জ থাকে, প্লাস অথবা মাইনাস। কোনো একটা পরমাণুর কাঁধে বা মাথায় যদি একটা চার্জ থাকে, প্লাস অথবা মাইনাস, তাহলে সেই জিনিসটাই হচ্ছে আয়ন। এবং যৌগ গঠনের ক্ষেত্রে আমাদের এই আয়নটা খুবই প্রয়োজনীয়। যৌগ গঠনের ক্ষেত্রে আমাদের এই আয়নটা খুবই প্রয়োজনীয়। আমাদের মনে রাখতে হবে, দুইটা মৌল আমরা কখনোই অ্যাড করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আমরা আয়ন না বানাবো। দুইটা মৌল কখনোই তাদের আমি অ্যাড করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে কি করতে পারবো? আয়ন না বানাইতে পারবো। সো এই আয়ন যদি আমি না বানাইতে পারি, তাহলে কিন্তু আমার যৌগ গঠন সম্ভব হচ্ছে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আয়ন কি এবং কেন। এরপর আমাদের যেই কনসেপ্টটা, সেটা হচ্ছে এই আয়ন দুই টাইপের হইতে পারে। কিছু কিছু আয়ন আছে দেখবা যাদের চার্জটা হচ্ছে পজিটিভ, আবার কিছু কিছু আয়ন আছে যাদের চার্জটা হচ্ছে নেগেটিভ। ধরে নাও একটা মৌল এ, এবার যাদের চার্জটা পজিটিভ, এই পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে আমরা বলি ক্যাটায়ন, আর নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নকে আমরা বলি কি? অ্যানায়ন। তাহলে আয়ন দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ওকে, পরবর্তী যে টপিক সেটা হচ্ছে যৌগমূলক। যৌগমূলকটা কি জিনিস? যৌগমূলকটাও কাইন্ড অফ আয়ন, কিন্তু একটু ডিফারেন্ট। কিরকম? ধরো বাংলাতে তোমরা যুক্তাক্ষর পড়ছো, যুক্তাক্ষর শব্দের ভিতরেও কিন্তু যুক্তাক্ষর আছে, যেমন কয়ত, এই যে একটা যুক্তাক্ষর। এখন এইখানে মেইনলি অক্ষর আছে দুইটা, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে ত। বাট আমরা যখন কোন একটা শব্দের মধ্যে এই জিনিসটা ইউজ করি, তখন এটাকে একটা অক্ষরের মতো বিবেচনা করেই কিন্তু ইউজ করি। যেমন যুক্তাক্ষর যখন আমরা বলতেছি
জু একটা অক্ষর, কয়তো একটা অক্ষর। এই কয়তো পুরোটাকে কিন্তু আমরা একটা অক্ষর হিসেবে চিন্তা করতেছি, বাট আমরা যদি এটাকে একটু ভেঙে দেখি, ভেঙে দেখলে দেখবো যে এখানে কিন্তু মাল্টিপল অক্ষর আছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, তুমি যদি এই কয়তো এটাকে একা ফেলে রেখে দাও, এটাকে কিন্তু তুমি উচ্চারণ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার মানে আশেপাশে অন্য কোনো অক্ষর অ্যাড না করবা। আমি যদি শুধু কয়তো রেখে দেই, এটাকে কিন্তু উচ্চারণ করা যাবে না, বাট আমি যদি তার সামনে জলস্বর জু অ্যাড করি, তখন কিন্তু যুক্ত, এবার কিন্তু আমি উচ্চারণ করতে পারবো। তার মানে যুক্তাক্ষরের আমরা দুইটা জিনিস দেখলাম, যে এখানে মাল্টিপল অক্ষর থাকা সত্ত্বেও একটা অক্ষরের মতো আচরণ করে, আর 2 নম্বর হচ্ছে এদেরকে স্বাধীনভাবে উচ্চারণ করা যায় না। যৌগমূলকটাও কাইন্ড অফ যুক্তাক্ষরের মতো। কিরকম? যৌগমূলকের ভিতরে একাধিক মৌল থাকবে, এটা ঠিক, বাট সে আচরণ করবে একটা মৌলের মতো বা একটা আয়নের মতো। এবং আয়নের যেহেতু চার্জ আছে, যৌগমূলকেরও অল টাইম একটা কি থাকবে? চার্জ থাকবে। আর যাদের চার্জ আছে তারা কিন্তু নিরপেক্ষ না, তারা স্বাধীন না। পরিবেশে চার্জিত কোনো বস্তু তুমি পাবা না। পরিবেশের সকল বস্তুই নর্মাল অবস্থায় চার্জ ছাড়া বা নিরপেক্ষ অবস্থায় থাকে। আমি চাইলে তাদেরকে চার্জিত করতে পারবো, ঠিক আছে? তাহলে যৌগমূলক আমি যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে PO4 2-। দেখো এখানে কিন্তু একাধিক মৌল আছে। পি একটা মৌল ফসফরাস, ও একটা মৌল অক্সিজেন, এবং এখানে অক্সিজেন আছে 4টা। তাহলে PO4 এখানে টোটাল মৌল আছে 5টা, বাট এই পুরা জিনিসটাকেই আমরা এখন একটা জিনিসের মতো চিন্তা করব বা একটা আয়নের মতো চিন্তা করব। এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা বলি কি? যৌগমূলক। আশা করি তোমাদের যৌগমূলকের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, পরবর্তী যে টপিক সেটা হচ্ছে আয়নের তালিকা। পৃথিবীতে হাজার হাজার আয়ন আছে, তো সব আয়ন তুমি মনে রাখতে পারবাও না, সব আয়ন তোমার মনে রাখার দরকারও নাই। তোমার এইচএসসি লাইফ বা বেসিক কেমিস্ট্রি বোঝার জন্য যে কয়টা আয়ন দরকার, সেই কয়টা আয়নের তালিকা আমি তোমাকে দিয়ে দেব। এখন এই আয়নের তালিকা দিয়ে তুমি কি করবা? আমি আগেই বলছি, আমরা যখন একটা যৌগ বানাইতে চাই তখন কিন্তু আমাদের একাধিক বা মাল্টিপল আয়ন লাগে। তো আমরা যদি আয়নটা মুখস্থ করে ফেলতে পারি যে আমাদের কি কি আয়ন আছে, তখন কিন্তু আমি নিজে নিজেই অনেকগুলো যৌগ নিজে নিজেই বানাইতে পারবো। তখন কিন্তু আমার আর যৌগের সংকেত মুখস্থ করতে হবে না। তো আমরা আয়নের তালিকা বা আয়নগুলো মুখস্থ করব, নট যৌগ, ঠিক আছে? তো এই আয়ন এর তালিকা যেহেতু আমরা পড়তেছি, তো আমরা দেখেছিলাম যে আয়ন 2 টাইপের হইতে পারে, পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন। আবার এর মধ্যেও আবার আয়ন 2 প্রকার হইতে পারে, একটা হচ্ছে মৌলিক আয়ন, একটা হচ্ছে যৌগিক আয়ন। মৌলিক আয়ন কোনটা? যে একটা মৌল দিয়ে যদি আয়ন হয় সেটা হচ্ছে মৌলিক আয়ন। আর যদি একাধিক মৌল দিয়ে একটা আয়ন হয়, যেটা একটু আগে আমরা পড়লাম যৌগমূলক, সেগুলোকে আমরা নর্মালি যৌগিক আয়ন বলতে পারি। তো বেশ কিছু আয়ন তোমার মুখস্থ করা লাগবে না, এগুলো পর্যায় সারণীতে অলরেডি আছে বা তোমাদের অলরেডি মুখস্থ। যেমন ধরো, আমরা যদি পর্যায় সারণীর প্রথম যেই গ্রুপটা আছে, এই যে প্রথম যেই গ্রুপটা আছে 1 নম্বর গ্রুপ, এই গ্রুপে কারা কারা আছে? এই গ্রুপে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা যারা আছে এদের সবার চার্জ হচ্ছে +1। এদের সবার চার্জ কত? +1। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা অনেকগুলো আয়ন পাবো। কি কি? H+, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস। এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো আয়ন পেয়ে গেলাম, ঠিক আছে? তো তোমার যদি গ্রুপ 1 এর মৌলগুলো জানা থাকে, তোমার কিন্তু আর এই আয়নগুলো মুখস্থ করার দরকার নেই। সিজিয়াম প্লাস, ফ্রান্সিয়াম প্লাসও হয়, ওগুলো আপাতত তোমাদের জানার দরকার নেই, এই কয়টা পর্যন্ত মুখস্থ রাখলেই হবে। রুবিডিয়াম এতটা দরকার নেই, প্রথম 4টা মুখস্থ করলেই এনাফ। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা যদি যাই আমাদের পর্যায় সারণীর দ্বিতীয় যেই গ্রুপটা আছে, এই দ্বিতীয় গ্রুপে কারা কারা আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এদের সবার চার্জ হচ্ছে +2। এদের সবার চার্জ হচ্ছে কত? +2। অর্থাৎ আমি যদি এদেরকে আয়ন আকারে দেখতে চাই, তাহলে চেহারাটা হবে এরকম: Be2+, Mg2+, ক্যালসিয়াম 2+, বেরিয়াম 2+। তো এদের সবার চার্জ হচ্ছে +2, এবং যার চার্জ +1 তার যোজনী 1, যার চার্জ +2 তার যোজনী 2, যার চার্জ -1 তার যোজনী কিন্তু 1, যার চার্জ -2 তার যোজনী 2। অর্থাৎ আমার যে চার্জটা থাকবে সেই চার্জের সেটা কি ধরনের, পজিটিভ না নেগেটিভ, সেটা আমার দেখার বিষয় না। আমার এখানে সংখ্যাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে 2+, 3+ নাকি শুধু প্লাস, এই সংখ্যাটাই হচ্ছে তার যোজনী। ওকে,
আচ্ছা, এরপরে আমরা যদি পর্যায় সারণীর একদম লাস্টের আগের যেটা 17 নম্বর গ্রুপটা দেখি, সেই 17 নম্বর গ্রুপে কারা কারা আছে? 17 নম্বর গ্রুপে হচ্ছে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা আছে। তো এদের সবার চার্জ হচ্ছে -1। এদের সবার চার্জ কত? -1। তাহলে দেখো, শুধুমাত্র পর্যায় সারণীটা জানা থাকলে আমি কিন্তু অনেকগুলো আয়ন পেয়ে ফেলতেছি, ঠিক আছে? আর তুমি একটু পরেই দেখবা যে আমি এই আয়নগুলো থেকে কিভাবে যৌগ তৈরি করতে পারি। ওকে, তো এগুলো ছিল যে পর্যায় সারণী থেকে আমরা কি কি আয়ন বের করতে পারি। তো পর্যায় সারণীর বাইরেও আমাদের কিছু যৌগিক আয়ন আছে। তো আমরা চার্জ ওয়াইজ এবং পজিটিভ নেগেটিভ আলাদা আলাদা করে সবগুলো আয়ন ভাগ করে এখন আমরা একটু শিখব। তো প্রথমেই যেটা, সেটা হচ্ছে আমাদের একযোজী ধনাত্মক আয়ন। একযোজী মানে হচ্ছে যাদের যোজনী এক, ধনাত্মক মানে হচ্ছে তাদের চার্জটা হচ্ছে পজিটিভ, তার মানে তাদের সবার মাথায় কিন্তু একটা করে প্লাস থাকবে। তো এই টাইপের যত আয়ন আমাদের লাগবে, ওই কয়টা আয়ন আমি এখানে অ্যাড করে দিছি। তাহলে দেখো, H প্লাস, লিথিয়াম প্লাস, তারপরে কি সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, এগুলো কিন্তু আমরা পর্যায় সারণী থেকেই পাইছি। এক্সট্রা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিলভার প্লাস বা Ag প্লাস, এটার চার্জও কিন্তু +1। এগুলো হচ্ছে মৌল বা মৌলিক আয়ন। আমরা যদি যৌগিক আয়ন দেখতে চাই বা যৌগমূলক দেখতে চাই, সেগুলো হবে এরকম: NH4 প্লাস অ্যামোনিয়াম, PH4 প্লাস ফসফোনিয়াম। অর্থাৎ একযোজী ধনাত্মক যৌগমূলক আমাদের পৃথিবীতে এই দুইটাই আছে। শুধু একযোজী না, পৃথিবীতে ধনাত্মক যৌগমূলক এই দুইটাই আছে। আরেকটা আছে, সেটা হচ্ছে এইটা H3O+, এটাকে বলা হয় হাইড্রোনিয়াম। এটা তোমরা HSC লাইফে বিস্তারিত পড়বা, সমস্যা নেই। তো একযোজী বা ধনাত্মক যৌগমূলক যদি আমি চাই, পৃথিবীতে এই তিনটাই আছে। এর বাইরে থাকলেও সেগুলো তোমার জানার দরকার নেই, ঠিক আছে? তাহলে যদি যৌগমূলকের কথা আসে এবং পজিটিভ নেগেটিভ আলাদা করে বলতে বলে, তাহলে তুমি অনায়াসে বলতে পারবা যে পজিটিভ যৌগমূলক পৃথিবীতে এই তিনটাই। একটা হচ্ছে অ্যামোনিয়াম, NH4+, আর একটা হচ্ছে ফসফোনিয়াম, PH4+, আর একটা হচ্ছে হাইড্রোনিয়াম, H3O+। ওকে, এগুলো মুখস্থ করে ফেলবা, আমি স্লাইডটা দিয়ে দিব। এরপরে একযোজী ঋণাত্মক আয়ন। তো একযোজী ঋণাত্মক আয়ন আবার দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে কি মৌলিক আয়ন, এটা হচ্ছে এই চারটা: F-, Cl-, Br-, I-, এগুলো তোমরা ছোটকাল থেকেই পড়ে আসতেছো। আর যৌগমূলকগুলো একটু মনে রাখতে হবে। তাহলে দেখো, তোমাদের কাছে এগুলো অদ্ভুত বা কঠিন লাগতে পারে, বাট এগুলো যদি একবার মুখস্থ করে ফেলতে পারো, তাহলে দেখবা যে কেমিস্ট্রি কতটা সহজ হয়। আমরা একটু পরেই দেখব। এখানে টোটাল 10টা যৌগমূলক আছে, সবার চার্জে কিন্তু 1 করে, যেহেতু আমরা একযোজী ঋণাত্মক পড়তেছি। তার প্রথম যেটা, সেটা হচ্ছে OH-, এটার নাম হচ্ছে হাইড্রোক্সাইড। এরপরে যেটা, সেটা হচ্ছে CN-, সায়ানাইড। তারপরে যেটা, সেটা হচ্ছে IO3-, নাম হচ্ছে আয়োডেট। আচ্ছা, এইখানে আমি নামগুলো মনে রাখার একটা ট্রিক বলে দিচ্ছি। যদি কোনো যৌগমূলক দেখতে এইরকম হয় যে একটা মৌল আছে, মৌলটাকে আমরা ধরলাম A, তার পাশে কয়েকটা অক্সিজেন আছে, ধরলাম n সংখ্যক অক্সিজেন আছে, এবং তার উপরে চার্জ আছে কিছু একটা, তাহলে এই যৌগমূলকটার নাম হবে A এর নাম অনুসারে জাস্ট A এর নামের শেষে একটা অ্যাড যুক্ত করে দিবা, তাহলেই কিন্তু এই যৌগমূলকের নাম হয়ে যাবে। যেমন এখানে খেয়াল করো, IO3-, অর্থাৎ I এর সাথে I এর পরে অক্সিজেন আছে, আগে থাকলে কিন্তু হবে না। এখানে কিন্তু অক্সিজেনটা আগে, এখানে I এর পরে অক্সিজেন আছে, তাহলে এই যৌগমূলকের নাম আমরা বলতে পারবো কি আয়োডিন প্লাস অ্যাট, মানে আয়োডেট। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা দেখি ম্যাঙ্গানিজের সাথে অক্সিজেন আছে, তাহলে কি হবে ম্যাঙ্গানেট। এইখানে খেয়াল করো, সালফারের পরে অক্সিজেন আছে, তাই প্রথমে নামটা ছিল সালফেট, বাট শুরুতে একটা হাইড্রোজেন চলে আসার কারণে একটা বাই যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আরেকটা নিয়ম শিখলাম, যদি কোনো পরমাণুর নর্মাল একটা যৌগমূলক থাকে, সেই যৌগমূলকের সামনে যদি আমি একটা H নিয়ে আসি, তাহলে তার নামের শুরুতে কি যুক্ত হবে? বাই যুক্ত হবে। খেয়াল করো, এখানে C এর পরে অক্সিজেন আছে, তাহলে C মানে হচ্ছে কার্বন, আর যেহেতু পরে অক্সিজেন আছে, তাহলে নামটা কি হবে কার্বনেট, বাট সামনে একটা হাইড্রোজেন চলে আসছে, তাই তার নাম হয়ে যাবে কি বাইকার্বনেট। এইবার খেয়াল করো, এইখানে যে দুইটা যৌগমূলক আছে,
এখানেও নাইট্রোজেন, এখানেও নাইট্রোজেন, এখানেও অক্সিজেন, এখানেও অক্সিজেন, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে অক্সিজেন 3টা, এখানে অক্সিজেন 2টা। তো যদি কখনো এই টাইপের জিনিস পাও যে একই মৌলের সাথে অক্সিজেন 2 রকমের আছে, এক জায়গায় বেশি এক জায়গায় কম, তাহলে যেইখানে বেশি সেইখানে অ্যাড যুক্ত করবা, আর যেইখানে কম সেখানে আইট যুক্ত করবা। ওকে, তাহলে খেয়াল করো, নাইট্রোজেনের সাথে অক্সিজেন এখানে 3টা, এখানে 2টা, তাই এটা হবে নাইট্রেট আর এটা হবে নাইট্রাইট। ওকে, পরেরটা দেখো, অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেন, তাহলে কি হবে অ্যালুমিনেট। ক্লোরিনের সাথে অক্সিজেন, তাই এখানে কি হবে ক্লোরেট। আমাদেরকে একটু সংকেতগুলো মনে রাখতে হবে, একটু মুখস্থ করতে হবে, মাত্র 10টা। তো টোটাল সব মিলায় আমার আয়ন 30টার উপরে হবে না। তো এই 30টা জিনিস মুখস্থ করতে পারলেই তোমার জন্য কিন্তু লাইফ ইজি, নাহলে কিন্তু লাইফ প্যারা খেয়ে যাবে। ওকে, এবার আমরা দ্বিযোজিতে যদি যাই, দ্বিযোজি ধনাত্মক আয়ন, এখানে কিন্তু কোনো যৌগমূলক নাই, কারণ পৃথিবীতে ধনাত্মক যৌগমূলক আছেই 3টা। ওকে, তাহলে দ্বিযোজি ধনাত্মক আয়নের মৌল কারা কারা আছে এগুলো আমরা দেখে আসছি পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম। এক্সট্রা একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই G2+, এটা একটু এক্সট্রা করে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এটা মার্কারি। দ্বিযোজি ঋণাত্মক আয়ন, মৌল একটাই যাদের চার্জ 2-, সেটা হচ্ছে O বা অক্সিজেন 2-, আর যৌগমূলক এখানেও আমি 10টা দিছি। তো এখানে এটা 2- হবে। ওকে, 2- হবে। ওকে, এখানে আমাদের 10টা জিনিস আছে, তো এদের নামগুলো মনে রাখা সহজ, সংকেতগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। খেয়াল করো, কার্বনের সাথে অক্সিজেন, তাহলে কার্বনেট। সালফারের সাথে এখানেও অক্সিজেন, এখানেও অক্সিজেন, তাহলে সালফারের সাথে 2বার অক্সিজেন আছে, এক জায়গায় অক্সিজেন বেশি, এক জায়গায় অক্সিজেন কম। তাহলে আমাদের নিয়ম কি ছিল, যেখানে অক্সিজেন বেশি তার নামের শেষে অ্যাড যুক্ত হবে, যেখানে অক্সিজেন কম তার নামের শেষে আইট যুক্ত হবে। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো, সালফারের সাথে অক্সিজেন, কিন্তু এখানে সালফার আবার 2টা, তাই নামটা হচ্ছে থায়োসালফেট। S2O3 2-, এটা হচ্ছে থায়োসালফেট। আর যদি সালফার একটা থাকে তাহলে নর্মাল সালফাইড। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে কষ্ট করে। পরেরটা দেখো, সিলিকনের সাথে অক্সিজেন, তাই সেটা হবে কি সিলিকেট। জিঙ্কের সাথে অক্সিজেন, জিঙ্কেট। ক্রোমিয়ামের সাথে অক্সিজেন, ক্রোমেট। এখানেও ক্রোমিয়ামের সাথে অক্সিজেন, বাট ক্রোমিয়াম এখানে 2টা, তাহলে নামটা হয়ে গেল ডাইক্রোমেট। ঠিক আছে, একটু কষ্ট করে এগুলো মনে রাখতে হবে। এরপরে এইটা একটা আয়ন, তোমরা এটা অনেক দেখবা, সেটা হচ্ছে C2O4 2-, সেটা হচ্ছে অক্সালেট। আর S2O4 2-, এটা একটু ভুল আছে, এটা হবে এরকম S4O6 2-, অর্থাৎ আমরা যে এখানে পড়ছিলাম S2O3, এটা ডাবল, অর্থাৎ S2 এখানে S4, O3 এখানে O6, বাট চার্জটা সেম, 2-, 2-। এটার নাম হচ্ছে টেট্রাথায়োনেট। ওকে, তাহলে এগুলো ছিল আমাদের যোজনী 2 বিশিষ্ট যে যৌগমূলক তারা। এবার আমরা যদি যোজনী 3-এ চলে যাই, তাহলে ত্রিযোজী ধনাত্মক আয়ন 2টা মৌল, একটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম 3+, আর একটা হচ্ছে কি গোল্ড 3+। ঠিক আছে, বা স্বর্ণ Au3+। ওকে, যদি ঋণাত্মক আয়নে চলে যাই, ঋণাত্মক কোনো মৌল নাই ত্রিযোজী। যৌগমূলকের ক্ষেত্রে আমরা 2টা যৌগমূলক পাচ্ছি, একটা হচ্ছে PO4 3-, আর একটা হচ্ছে PO3 3-। 2টাই ফসফরাস, এখানে অক্সিজেন বেশি, এখানে অক্সিজেন কম, তাই এটার নাম হচ্ছে ফসফেট, এটার নাম হচ্ছে ফসফাইড। তাহলে এই কয়টা আয়ন যদি তোমার মনে থাকে বা মুখস্থ থাকে, তাহলেই কিন্তু তুমি অনেক যৌগ নিজেই বানাইতে পারবা, এবং বইয়ের মধ্যে কোনো একটা যৌগ দেখার পরে তোমার অপরিচিত মনে হবে না। কিভাবে, আমরা এখন এটা দেখব। এই সমস্ত আয়ন যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কি করতে পারি। আমাদের পরবর্তী টপিক, যৌগ কিভাবে তৈরি হয়। আমরা ইতিমধ্যেই আয়ন দেখে আসছি, কিছু পজিটিভ আয়ন ছিল, কিছু নেগেটিভ আয়ন ছিল। এবার এই 2 টাইপের আয়ন থেকে আমরা যৌগ কিভাবে বানাইতে পারবো, সেইটা এখন আমরা দেখব। তো যৌগ বানানোর জন্য আমাদের 2টা রুলস ফলো করা লাগবে। একটা রুলস হচ্ছে আমাদের 2টা আয়ন লাগবে। কয়টা আয়ন লাগবে? 2টা।
এবং সেই দুইটা আয়নকে পাশাপাশি বসাইতে হবে এমনভাবে যে প্রথমে থাকবে পজিটিভ আয়ন আর পরে থাকবে কি নেগেটিভ আয়ন। তো প্রথম রুলসটা হচ্ছে আমি দুইটা আয়নকে একসাথে বসাবো, প্রথমে পজিটিভ আয়ন তারপরে কি নেগেটিভ আয়ন। 2 নাম্বার রুলসটা হচ্ছে এদের যে চার্জ, যেটাকে আমরা যোজনী বলতেছি, কারো 3+, কারো 2-, এই যে যোজনী যেটা যে 3 এবং 2, এই যোজনীগুলা ইন্টারচেঞ্জ বা বিনিময় করতে হবে। অর্থাৎ আমি ধরলাম এটা এ আর এটা বি, তাহলে এ এর যোজনী বি কে দিতে হবে আর বি এর যোজনী এ কে দিতে হবে। ঠিক আছে, এ এর যোজনী বি কে দিতে হবে আর বি এর যোজনী এ কে দিতে হবে। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে, খেয়াল করো। ধরো আমার কাছে অনেকগুলো পজিটিভ যৌগমূলক আছে বা পজিটিভ আয়ন আছে। আমি যদি এখান থেকে দেখাই যে ধরো এখানে অনেকগুলো পজিটিভ আয়ন আছে, তা আমি একটা পজিটিভ আয়ন যদি নেই ক্যালসিয়াম 2+, তাহলে ধরো আমি এখান থেকে ক্যালসিয়াম 2+ নিলাম। তাহলে এই যে আমাদের একটা ক্যালসিয়াম 2+ একটা আয়ন, আর একটা নেগেটিভ আয়ন ধরো SO4 2-, এই যে নেগেটিভ আয়ন। তাহলে প্রথম কথা হচ্ছে দুইটাকে আমি একসাথে রাখলাম। এবার দ্বিতীয় কাজ কি, ক্যালসিয়ামের যেই যোজনী সেটা দিতে হবে সালফেটকে, আর সালফেটের যেই যোজনী সেটা দিতে হবে কাকে, ক্যালসিয়ামকে। তাহলে খেয়াল করো, ক্যালসিয়ামের যোজনী 2 সালফেটকে দিবে, সালফেটের যোজনীও কিন্তু 2, সে এই 2 ক্যালসিয়ামকে দিবে। তাহলে যদি কখনো দুইজনের যোজনী সেম হয়ে যায় তাহলে ওইটা আর লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি লিখতে পারবো এইভাবে যে ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, তার এখানেও 2 আছে, তার এখানেও 2 আছে, দুইটাই যেহেতু সেম সেটা আর লেখার দরকার নেই। এবার খেয়াল করো, যদি আমি এইটা নেই যে অ্যালুমিনিয়াম 3+, এটা আমাদের একটা আয়ন, তার সাথে CN-, এটা হচ্ছে আমাদের একটা আয়ন। তাহলে আমি একটা পজিটিভ আয়ন নিলাম, একটা নেগেটিভ আয়ন নিলাম, প্রথম রুলস। দ্বিতীয় রুলস কি, অ্যালুমিনিয়ামের যোজনী সায়ানাইডকে দিতে হবে আর সায়ানাইডের যোজনী অ্যালুমিনিয়ামকে দিতে হবে। তাহলে খেয়াল করো, অ্যালুমিনিয়াম আর সায়ানাইড লেখার পরে অ্যালুমিনিয়ামের যোজনী কত 3 আর সায়ানাইডের যোজনী কত 1। তো 1 লেখা আর না লেখা সেম কথা, বাট আমি যখন 3 লিখবো, খেয়াল করো আমি যদি এইখানে 3 লিখি তাহলে যেটা হবে এই যৌগের মধ্যে অ্যালুমিনিয়াম একটা থাকবে, কার্বন একটা থাকবে, নাইট্রোজেন থাকবে 3টা। বাট আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি সম্পূর্ণ সায়ানাইডটাই 3বার থাকুক। তাহলে এই 3টা শুধু নাইট্রোজেনের সাথে দেওয়া যাবে না, এই 3টা দিতে হবে সম্পূর্ণ সায়ানাইডের সাথে। তো তোমাদের অনেকেরই কনফিউশন থাকে যে কখন আমরা ব্রেকেট দিব কখন দিব না, সেটা হচ্ছে এই সমস্ত জায়গায় যখন দেখবে একটা যৌগমূলক আছে তখন আমাকে অবশ্যই কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। ওকে, আমরা যদি আরেকটা যৌগ ট্রাই করি, ধরো আমাদের একটা পজিটিভ আয়ন নিলাম, সেটা হচ্ছে NH4+, একটা নেগেটিভ আয়ন যদি আমরা নেই, ধরো এটা নিলাম, একটু কঠিনই নেই, S4O6 2-, দুইটাই অনেক বড় বড় জিনিস। এই টাইপের জিনিসগুলো দেখলে অনেকেই ভয় পায়, বাট এখন তোমাদের ভয় লাগবে না, খেয়াল করো। এবার এই যে একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন, আমি তাদেরকে অ্যাড করে দিতে পারি। কিভাবে অ্যাড করব, দুইটাকে একসাথে লিখলাম NH4 আর কি S4O6। এবার যোজনী আদান প্রদান করতে হবে। NH4 এর যোজনী হচ্ছে 1, সেটা আমি তাকে দিয়ে দিব। তো 1 লেখা না লেখা সেম কথা। S4O6 এর যোজনী হচ্ছে 2, সেটা আমি কাকে দিয়ে দিব, NH4 কে দিয়ে দিব। তাহলে কিন্তু আমার একটা, দেখো এটা যদি তোমরা আগে দেখতা অনেকের কিন্তু একদম মনে করো অবস্থা খারাপ হয়ে যেত, এগুলো কোত্থেকে আসতেছে। বাট এখন দেখবা যে তোমাদের কাছে এই জিনিসটা সহজ লাগবে। তো তোমরা বাসায় সকল পজিটিভের সাথে সকল নেগেটিভগুলো মিলিয়ে দেখবা এইখান থেকে কত ধরনের বা কতগুলো যৌগ বানানো সম্ভব। যদি বাসায় ট্রাই করো দেখবা 350 উপরে যৌগ তোমরা নিজেরাই বানাতে পারবে। ওকে, বাসায় একটু ট্রাই করবা। ওকে, আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে যৌগের নামকরণ কিভাবে করতে হয়। খুবই সহজ জিনিস একটা যৌগের নামকরণ করা। তো যৌগের নামকরণের ক্ষেত্রে আমাদের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ধনাত্মক অংশ আর একটা ঋণাত্মক অংশ। তো ধনাত্মক অংশ হচ্ছে, মনে রাখবা ধনাত্মক অংশের নামটা সবসময় আনচেঞ্জ থাকবে, অর্থাৎ ধনাত্মক অংশের যে আয়ন সে আয়নটার নাম চেঞ্জ করা যাবে না, সেটা যেভাবে আছে সেভাবেই রাখতে হবে। এবার ঋণাত্মক অংশের দিকে যদি আমরা খেয়াল করি, ঋণাত্মক অংশে মৌলিক আয়ন থাকতে পারে, যৌগমূলক থাকতে পারে। যদি ঋণাত্মক অংশে যৌগমূলক থাকে তাহলে সেটাও আনচেঞ্জড থাকবে।
যদি ঋণাত্মক অংশে কোনো একটা যৌগমূলক থাকে, যেমন ধরো আমরা এই যে শেষে যে যৌগটা ট্রাই করলাম, এটা কিন্তু ঋণাত্মক অংশে একটা যৌগমূলক আছে, এটার নাম কিন্তু চেঞ্জ করা যাবে না। ওকে, বাট যদি ঋণাত্মক অংশে কোনো মৌল থাকে তখন এইটার নামটা একটু চেঞ্জ হবে। তো সেটার নামটা কি হবে? মৌলের নাম তার সাথে যুক্ত করতে হবে আইড, শেষে ড বা ডি। ঠিক আছে, তাহলে কিরকম খেয়াল করো, আমি যদি একটা যৌগ লিখি NaCl, অতি পরিচিত যৌগ, তো ধনাত্মক অংশ হচ্ছে Na, ঋণাত্মক অংশ হচ্ছে Cl। ধনাত্মক অংশের নাম চেঞ্জ হবে না, তাহলে সোডিয়াম। ঋণাত্মক অংশকে ক্লোরিন, এটা একটা মৌল, তাহলে তার নামের শেষে কি যুক্ত হবে? আইড, তাহলে কি হবে? ক্লোরাইড। ওকে, আবার ধরো আমি যদি এটা করি যে H2S, এটার নামকরণ করতে চাই, ধনাত্মক অংশে কি আছে? হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের নাম হাইড্রোজেনের মতোই থাকবে, কিন্তু এটার নাম এখন কি হয়ে যাবে? সালফার, তার সাথে আইড যুক্ত করলে কি হয়? সালফাইড, তাহলে এটা হয়ে যাবে কি? সালফাইড। ওকে, তাহলে ধনাত্মক অংশের নাম চেঞ্জ হবে না, আর ঋণাত্মক অংশে যদি যৌগমূলক থাকে তাহলে চেঞ্জ হবে না, আর যদি মৌল থাকে তাহলে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। লোক একটা প্র্যাকটিস করি, এখানে ধরো 5টা মৌল দেওয়া আছে, 5টা মৌলের নাম আমরা লিখতে চাই, তাহলে খেয়াল করো, এটার নাম তো আমরা মাত্রই দেখলাম, এটার নাম কি? হাইড্রোজেন। ধনাত্মক অংশের নাম কি? হাইড্রোজেন। আর ঋণাত্মক অংশে যেহেতু মৌল আছে তাই নামের শেষে কি যুক্ত হবে? আইড, শেষে ড, হাইড্রোজেন সালফাইড। পরেরটাতে দেখো ধনাত্মক অংশ হাইড্রোজেন, তাহলে এটা হাইড্রোজেনের মতোই থাকবে। এবার খেয়াল করো, ঋণাত্মক অংশে কিন্তু এখন আর যৌগ নাই, সরি মৌল নাই, একটা যৌগমূলক চলে আসছে, তাহলে কিন্তু আর নাম চেঞ্জ করা যাবে না, যৌগমূলকের নামটাই বসাই দিতে হবে। SO3, এটার নাম কি ছিল? সালফাইড। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছো, উপরেরটার নাম আর নিচেরটার নাম হুবহু সেম, শুধু একটা ড এবং ট এর পার্থক্য। কথা বুঝতে পারছো? এই জায়গায় গিয়ে কিন্তু তোমরা ধরা খেয়ে যাবা। তো এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে যে কখন ড আর কখন ট। ওকে, সেম ওয়েতে এটার নাম যদি আমরা করতে চাই অ্যালুমিনিয়াম, তাহলে পজিটিভ অংশ যেহেতু অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের মতোই থাকবে। NO2, এটার নাম কি ছিল? নাইট্রাইট। এটা নিচেরটাতে দেখো পজিটিভ অংশ অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের মতোই থাকবে। যেহেতু এখন এটা মৌল, তাহলে নামটা একটু চেঞ্জ করতে হবে, এটা নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে যদি আইড যুক্ত করি কি হবে? নাইট্রাইড। ওকে, তাহলে এখানেও দেখো ট আর ড এর পার্থক্য। ওকে, এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। আচ্ছা, এটার নাম কি হবে সেটা তোমরা কমেন্টে আমাকে বলবা। ওকে, নিজেরা বের করে আমাকে বলে দিবা। আমাদের আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমরা শিখে ফেললাম যৌগ কিভাবে বানাইতে হয়, শিখে ফেললাম যৌগের নামকরণ কিভাবে করতে হয়। এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কিভাবে করতে হয়। তো বিক্রিয়া কিভাবে করতে হয় সেটা বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। তা আমরা একটু দেখে নেই যে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদে কি কি আছে। প্রথমত, রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে। একটা হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়া, আর একটা হচ্ছে অজৈব রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ একটা হচ্ছে জৈব যৌগের বিক্রিয়া, আর একটা হচ্ছে অজৈব যৌগের বিক্রিয়া। তো জৈব যৌগের বিক্রিয়ার জন্য তোমাদের স্পেসিফিক একটা চ্যাপ্টার আছে আলাদা, ওই চ্যাপ্টারে যত জৈব যৌগের বিক্রিয়া আছে সব আছে, আর বাকি যেই চ্যাপ্টারগুলো সব চ্যাপ্টার মিলিয়ে কিন্তু তোমার অজৈব যৌগের বিক্রিয়া। ওকে, আজকে আমরা যেটা পড়ছি বা পড়বো সেটা কিন্তু জৈব যৌগের বিক্রিয়া না, সেটা অজৈব যৌগের বিক্রিয়া। দুইটা কিন্তু একেবারেই ভিন্ন, মেলানো যাবে না। তো এই অজৈব যৌগের বিক্রিয়া আবার দুই প্রকার, সেগুলো হচ্ছে আয়নিক আর একটা হচ্ছে সমযোজী। কিছু আয়নিক বিক্রিয়া আছে, কিছু সমযোজী বিক্রিয়া আছে। এখন আমরা যে যৌগগুলো পড়ে আসছি এগুলো কিন্তু সব আয়ন দিয়ে তৈরি করা, তাহলে আমরা যে বিক্রিয়াগুলো শিখব সেগুলো কি? আয়নিক বিক্রিয়া। ওকে, তাহলে আমরা আজকে যে বিক্রিয়াগুলো শিখবো সেটা হচ্ছে কি? আয়নিক যৌগের বিক্রিয়া। ওকে,
আর তোমাদের যখন 21 তারিখ থেকে 30 তারিখে আমরা যে ফ্রি ক্লাসগুলো নিব বেসিকের উপরে, সেখানে কিন্তু আমরা সমযোজী যৌগের বিক্রিয়াগুলো শিখে ফেলবো। ওকে, তো এই আয়নিক যৌগের বিক্রিয়া খুবই সিম্পল। আমরা এখন দেখব যে অজৈব যৌগের আয়নিক বিক্রিয়া কিভাবে করতে হয়। তো অজৈব যৌগের আয়নিক বিক্রিয়া করার নিয়ম হচ্ছে, ধরো আমার কাছে একটা মৌল আছে বা একটা পদার্থ আছে এরকম NH4 3PO4। যৌগটা কিভাবে আসছে, NH4 এর যোজনী 1 PO4 কে দিছে, আর PO4 এর যোজনী 3 NH4 কে দিছে। ওকে, এইটার সাথে ধরো আমি বিক্রিয়া দিলাম ক্যালসিয়াম সালফেট, এই দুজনের বিক্রিয়া। তো বিক্রিয়া দিলে কি কি উৎপন্ন হবে? খুবই সিম্পল জিনিস, যে জোড়া লাগাইতে পারে সে ভাঙতে পারে, ঠিক আছে, বাট যে ভাঙতে পারে সে কিন্তু সবসময় জোড়া লাগাইতে পারে না। ওকে, তাহলে দেখো, যেহেতু আমরা জোড়া লাগায় যৌগ বানাইতে পারি, তাহলে একটা যৌগ ভেঙে আমরা কিন্তু দুইটাকে দুই ভাগও করতে পারবো। খেয়াল করো, এটাকে ভেঙে কি আমরা দুই ভাগ করতে পারবো না? এখানে কি কি আয়ন আছে? একটা আয়ন কি বলতো, NH4+, আরেকটা আয়ন কি PO4 3-। এটাকে যদি আমরা ভাঙি, এখানেও কিন্তু আমরা দুইটা আয়ন পাবো। একটা কি বলতো, Ca2+, আরেকটা কি SO4 2-। তাহলে এইখানে দুইটা আয়ন আছে, এইখানে দুইটা আয়ন আছে। তো বিক্রিয়ার নিয়মটা খুবই সিম্পল। প্রথমটার যেই পজিটিভ আছে তার সাথে দ্বিতীয়টার নেগেটিভ, আর প্রথমটার যে নেগেটিভ অংশটা আছে তার সাথে দ্বিতীয়টার পজিটিভ, এদেরকে মিলিয়ে দিলেই বিক্রিয়া শেষ। তাহলে খেয়াল করো, NH4 এর সাথে যদি সালফেট আনতে চাই, তাহলে আবার একই নিয়ম, NH4 আর সালফেট একসাথে লিখব। NH4 এর যোজনী 1, সালফেটের যোজনী 2, তাহলে NH4 এর যোজনী সালফেটকে দিবে আর সালফেটের যোজনী NH4 কে দিবে, শেষ। আবার এই দুটো যদি মিলাইতে চাই, ক্যালসিয়াম এবং ফসফেট, তাহলে ক্যালসিয়াম এবং ফসফেটকে একসাথে লিখব। ক্যালসিয়ামের যোজনী 2 কাকে দিবে? ফসফেটকে। আর ফসফেটের যোজনী 3 কাকে দিবে? ক্যালসিয়ামকে। শেষ, বিক্রিয়া শেষ। ঠিক আছে, আমরা আরো একটা বিক্রিয়া প্র্যাকটিস করি। এখানে 4টা বিক্রিয়া দেওয়া আছে, এই 4টা বিক্রিয়া করি আজকে আমাদের ক্লাস শেষ। প্রথম যে বিক্রিয়াটা খেয়াল করো, H2SO4 + NaOH। তাহলে খেয়াল করো, আমরা যদি এটাকে ভাঙি, এটাকে ভাঙলে কিন্তু আমরা দুটো জিনিস পাবো। একটা হচ্ছে H+ পাবো, আর একটা হচ্ছে SO4 2- পাবো। আবার এইটাকে ভাঙলেও আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে Na+, আর একটা হচ্ছে OH-। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি, H+ এর সাথে OH- আনতে হবে, আর Na+ এর সাথে SO4 2- আনতে হবে। তাহলে Na এবং SO4 দুইটা একসাথে রাখবো। Na এর যোজনী হচ্ছে 1, SO4 কে দিবে, SO4 এর যোজনী হচ্ছে 2, Na কে দিবে। ওকে, H আর OH খেয়াল করো, দুইজনের যোজনী কিন্তু সেম, তাই লেখার দরকার নেই। এবার HOH, এই জন্য যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি, যে এখানে দুইটা H আছে আর একটা O আছে, তাদেরকে এভাবেও লেখা যায় H2 বা পানি। ঠিক আছে, এরপরেরটা খেয়াল করো, এখানে কি আছে, NH4+ Cn-, Na+ PO4 3-। যদি আমরা বিক্রিয়া করে ফেলি, NH4 এর সাথে আসবে PO4 আর Na এর সাথে আসবে কি Cn, তাহলে আমরা লিখতে পারি কি, NH4 আর PO4 একসাথে লিখবো। NH4 এর যোজনী 1 PO4 কে দিবে, PO4 এর যোজনী 3 NH4 কে দিবে, প্লাস Na এর যোজনী 1, Cn এর যোজনীও 1, তাই আর লেখার দরকার নাই, NaCN। ওকে, এইটা Na2CO3, এটাকে ভাঙলে আমরা দুটো জিনিস পাবো, একটা কি Na+, আর একটা হচ্ছে কি CO3 2-। এটাকে ভাঙলে পাবো কি H+ আর কি Cl-। এইখানে একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। প্রথম কথা হচ্ছে Na+ এর সাথে Cl-, এটা সরাসরি অ্যাড হবে, NaCl, এর যোজনীয় 1, এর যোজনীয় 1, তাহলে লেখার দরকার নেই, প্লাস। এইবার খেয়াল করো, এটার উপর আমি আগেই স্টার্ট দিয়ে রাখলাম, কারণটা হচ্ছে যদি কোনো আয়নিক বিক্রিয়ায় কার্বনের যৌগমূলকটা পাও, যদি কোনো আয়নিক বিক্রিয়ায় কার্বনের যৌগমূলকটা পাও, তাহলে সেইখানে অটো একটা কার্বন ডাইঅক্সাইড লিখে দিবা। অর্থাৎ কার্বনের যদি কোনো বিক্রিয়ায় থাকে, সেখানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, প্লাস বাকি থাকে কি, কার্বন ডাইঅক্সাইড থেকে
একটা কার্বন চলে গেল, দুইটা অক্সিজেন চলে গেল, পরে থাকলো কি একটা অক্সিজেন, আর এখানে পরে থাকলো কি একটা হাইড্রোজেন। তাহলে আমার হাইড্রোজেন আর অক্সিজেনকে একসাথে লিখতে হবে। হাইড্রোজেনের যোজনী 1 অক্সিজেনকে দিবে, অক্সিজেনের যোজনী 2 হাইড্রোজেনকে দিবে। তাহলে উৎপন্ন হইলো কি? পানি। আর 3 নম্বরে যেটা আছে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা, দেখি কতটুকু বুঝছো। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবার 20 তারিখে দাওয়াত, চলে আসবা।